नमस्कार छात्र छात्रीरा चले एलाम आज के सेकेंड चैप्टारेर परवर्ती अंश निये। परवर्ती अंशे आमरा आज के पढ़बो कोष चक्र, सेल साइकेल, एछाड़ाओ पढ़बो माइटोसिस कोष विभाजन सम्पर्के। आजकेर भिडियोए आमरा माइटोसिस कोष विभाजन और कोष चक्रेर गुरुत्वपूर्ण अंशगुलो बा कोष चक्र किभाबे काज करे सेई विषये आलोचना करब। परवर्ती भिडियोते आमरा मियोसिस कवर करब, मियोसिस की एबं मियोसिस किभाबे हय। तारपर आमरा चले जाबो এই চ্যাপ্টারের জনন অংশে, জনন অংশটা পড়ব। আশা করি তোমরা সেকেন্ড চ্যাপ্টার খুব ভালোভাবে বুঝতে পারছো প্রথম থেকেই। ফার্স্ট চ্যাপ্টারের মতো সেকেন্ড চ্যাপ্টারেও আশা করি সব ভিডিও শেষে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। তো চলো কথা না বলে দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের সেকেন্ড চ্যাপ্টারের পরবর্তী অংশ। তো দেখো আজকে আমরা পড়ব হচ্ছে সেল সাইকেল বা কোষ চক্র। সেল সাইকেল বা কোষ চক্রকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, মানে কোষ চক্রের আমরা দুটো দশা দেখতে পাবো। কোষ চক্র যার দুটো দশা, একটা হচ্ছে ইন্টারফেজ দশা, ইন্টারফেজ দশা, আর আরেকটা হবে হচ্ছে মাইটোটিক ফেজ দশা, মাইটোটিক ফেজ দশা। इंटरफेज दशा और माइटोटिक फेज दशा। इंटरफेज के আমরা বলতে পারি রেস্টিং ফেজ, রেস্টিং ফেজ বুঝতে পারলে? इंटरफेज के বলবো রেস্টিং ফেজ আর মাইটোটিক ফেজ के আমরা বলবো বিভাজন দশা, বিভাজন দশা। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো শুরু করি কোষ চক্রের পয়েন্ট সম্পর্কে। কোষ চক্রের এই যে ইন্টারফেজ দশা, ইন্টারফেজ দশাটাকে আমরা কি বলছি? আমরা বলছি রেস্টিং ফেজ। রেস্টিং ফেজ কেন বলছি? দেখো কোনো কাজ করার আগে আমাদের কি নিতে হবে? প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতিটা কিন্তু খুব দরকার। যে আমি কোথাও আমি ঘুরতে যাব, তাহলে ঘুরতে যাওয়ার আগে আমাকে ব্যাকপ্যাক করতে হবে, ট্রেনের টিকিট বা ফ্লাইটের টিকিট বা বাসের টিকিট যাই বলো টিকিট বুক করতে হবে। তারপর আমাকে কি করতে হবে না সেই জায়গাটা সম্বন্ধে একটু বিস্তর হলেও জানতে হবে, হোটেল বুক করতে হবে, মানে বিভিন্ন প্রসেস রয়েছে। ঠিক আছে, কোথাও ঘুরতে গেলে আমাকে সেইভাবে সেই জায়গার প্রসেসগুলো ফুলফিল করে তবে আমি ওখানে গিয়ে একটা রিল্যাক্স বা সুন্দর ট্রিপ অর্গানাইজ করতে পারবো। তো সেই একই রকম ভাবে একটা কোষ সে যখন বিভাজন হবে মানে সেল ডিভিশন হবে, তাহলে সেই সেল ডিভিশনের আগে তাকে তো কিছু প্রিপারেশন নিতে হবে। সেই প্রিপারেশন স্টেজ বা প্রস্তুতি পর্ব আমরা বলতে পারি কাকে না ইন্টারফেজকে। ইন্টারফেজ দশা হলো প্রস্তুতি পর্ব বা রেস্টিং ফেজ। ওকে, আচ্ছা দেখো সেল ডিভিশন কি? সেল ডিভিশন আগের দিন আমরা একটু হলেও বুঝেছি যে সেল ডিভিশন বা কোষ বিভাজনকে আমরা তিনটে প্রসেসে ভাগ করতে পারছি, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। তিনটে জিনিসে আমরা কোষ বিভাজনকে ভাগ করতে পারছি। অ্যামাইটোসিস কোষ বিভাজন কি? যেখানে একটা কোষ আপনা আপনি ভেঙে দুটো হয়ে যাচ্ছে তাকে আমরা বলছি প্রত্যক্ষ কোষ বিভাজন বা অ্যামাইটোসিস কোষ বিভাজন। এই অ্যামাইটোসিস কোষ বিভাজন বা প্রত্যক্ষ কোষ বিভাজন শুধুমাত্র আমরা প্রিমিটিভ সেলসে দেখতে পাবো। প্রিমিটিভ সেলস লাইক অ্যামিবা, অ্যান্টামিবা, প্যারামোসিয়াম, প্লাজমোডিয়াম এই টাইপের সেলগুলোতে আমরা we can discover amitosis। ঠিক আছে, তো then we shall discuss in this video mitotic phase, mitotic phase or meiosis or meiosis or mitosis। তুমি বলবে এখানে ম্যাম মাইটোসিস মিওসিস কেন বললেন? মিওসিস প্রসেসেও দেখবে খেয়াল করে এর পরের ভিডিওতে তোমরা মিওসিস ডিসকাস করব, আমি মিওসিস নিয়ে পড়বে। তো মিওসিস যখন পড়বো তখন দেখতে পাবে মিওসিসেরও কিন্তু দুটো দশা। সেল যে কোনো সেল, সেটা জার্ম সেল হোক কি সোম্যাটিক সেল। সোম্যাটিক সেল মানে দেহকোষ, জার্ম সেল মানে হচ্ছে জনন কোষ। দুটো সেলই কিন্তু এই একই প্রসেসে বিভাজিত হয়। কোন প্রাণীদের মধ্যে? শুধু প্রাণী না, উদ্ভিদের মধ্যে। কোন জীবেদের মধ্যে? যারা উন্নত শ্রেণীর জীব, যারা ইউক্যারিওটিক, অবশ্যই ইউক্যারিওটিক, তাছাড়াও প্রিমিটিভ না, প্রিমিটিভ সেলস না, উন্নত সেলস বা উন্নত কোষ, তাদের মধ্যে আমরা দেখতে পাবো কি কোষ বিভাজন? মাইটোসিস কোষ বিভাজন প্লাস মিওসিস কোষ বিভাজন। মাইটোসিস কোথায় দেখতে পাবো? দেহ মাতৃকোষে, আর মিওসিস দেখতে পাবো আমরা জনন মাতৃকোষে। তো মিওসিসও কিন্তু এই প্রসেসেই হবে, মাইটোসিসও এই প্রসেসেই হবে। তাহলে মিওসিস আর মাইটোসিসের কি পার্থক্য? মাইটোসিসের আর মিওসিসের কি পার্থক্য সেটা যখন পরের দিন মিওসিস বুঝবে তখন আরো ভালো করে বুঝতে পারবে যে মিওসিসে আরো কিছু স্টেজ থাকে। বা মিওসিসকে আমরা আগের দিন পড়েছি রাস বিভাজন বলা হয়। কেন বলা হয় বা মিওসিসের মধ্যে আরো কিছু উপদশা থাকে সেটার হিন্ট আজকে একটুখানি দিয়ে দেবো, বাট পরের ভিডিওতে আমরা ডিটেলসে মিওসিসটা নিয়ে কিন্তু আলোচনা করব। আজকে আমরা পড়ব মাইটোসিস কোষ বিভাজন। তো মাইটোসিস পড়ার আগে আমাদের এই যে সেল সাইকেল
সেল সাইকেলকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি, ইন্টারফেজ, মাইটোটিক ফেজ। ইন্টারফেজ মানে রেস্টিং ফেজ বা প্রস্তুতি পর্ব চলছে যেখানে কোষ বিভাজনের, আর মাইটোটিক ফেজ মানে বিভাজন দশা যেখানে কোষচক্র কি হচ্ছে বা প্রকৃতই সেল ডিভিশন হচ্ছে। ঠিক আছে, আচ্ছা সেল ডিভিশনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। সেল ডিভিশন মানে কোষ বিভাজনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি। একটা হচ্ছে বিভাজনের মধ্যে, এখানেই লিখছি বিভাজনকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস এটা, আর আরেকটাকে আমরা বলবো সাইটোকাইনেসিস। এবার এই ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস কি? ক্যারিওকাইনেসিস যেখানে আমাদের নিউক্লিয়াস বিভাজন হবে, কোষের নিউক্লিয়াস বিভাজনকে আমরা বলবো ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজম বিভাজনকে আমরা বলবো কি সাইটোকাইনেসিস। যেখানে কোষের নিউক্লিয়াস বিভাজিত হয় সেই দশা ক্যারিওকাইনেসিস, আর যেখানে সাইটোপ্লাজম বিভাজিত হয় তাকে আমরা বলবো সাইটোকাইনেসিস। দেখো প্রথমে কোষের নিউক্লিয়াস কি হয়, এরকম থাকতে থাকতে আপনা আপনি দুটো ভাগে বিভক্ত হয়। প্রথমে নিউক্লিয়াস বিভাজিত হয়, তারপর কিন্তু সাইটোপ্লাজম বিভাজিত হয়। তাহলে নিউক্লিয়াস বিভাজন ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজম বিভাজন সাইটোকাইনেসিস। তো সেল সাইকেল, দেখো সেল সাইকেলে এই যে ইন্টারফেজ দশা, ইন্টারফেজ কোনখান থেকে শুরু জানো? এখান থেকে স্টার্ট, ইন্টারফেজ চলছে চলছে চলছে, ইন্টারফেজ চলছে চলছে, ইন্টারফেজ শেষ হবে কোথায় গিয়ে? ইন্টারফেজ শেষ হবে এই জায়গায় গিয়ে। তাহলে এইখান থেকে এই পুরোটা কিন্তু ইন্টারফেজ দশা বা রেস্টিং ফেজ। কেন এই ইন্টারফেজ দশা? এই ইন্টারফেজ দশা কিন্তু সব থেকে বড় দশা। মানে আমরা যদি বলি রেস্টিং ফেজ কিন্তু বেশিক্ষণ চলে। এর মধ্যে কটা দশা দেখতে পাবো? ইন্টারফেজের মধ্যে তিনটে দশা, G1 দশা, S দশা, আর একটা দেখতে পাবো G2 দশা। G1 দশার আরেক নাম কি? গ্রোথ 1 দশা। আচ্ছা S দশা হচ্ছে সিনথেসিস বা সংশ্লেষ দশা, আর একটা হচ্ছে G2 বা গ্রোথ 2 দশা। ঠিক আছে, তাহলে G1 দশা হচ্ছে গ্রোথ 1 দশা, এগুলো কিন্তু ইন্টারফেজের ভাগ। তারপর সিনথেসিস বা সংশ্লেষ দশা, তারপর হচ্ছে G2 দশা বা গ্রোথ 2 দশা বা গ্যাপ 2 দশা বলতে পারি। আচ্ছা প্রথমে যদি দেখো G1 দশা দেখি বা গ্রোথ 1 দশা দেখি, এখানে আমরা কি দেখতে পাবো? বলছে দেখো প্রথম বৃদ্ধি দশা। গ্রোথ 1 কি? প্রথম বৃদ্ধি দশা। এখানে এটিপি, আরএনএ, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, নিউক্লিওটাইড ইত্যাদির সংশ্লেষ হয় এবং নিউক্লিয়াসের বৃদ্ধি হবে। তাহলে এখানে কি হবে? আরএনএ সংশ্লেষ হবে। আরএনএ এর পুরো নাম আমরা জানি রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ এর পুরো নাম রাইবো নিউক্লিক অ্যাসিড, সেই আরএনএ সংশ্লেষ হবে। এটিপির পুরো নামও আমরা জানি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। যেমন দেখো এটিপি কি, যদি বলি এটিপি কি, ছোট ক্লাসে পড়েছো তাও বলে দিচ্ছি এটিপি কি। এটিপি হচ্ছে যেমন ধরো আমাদের এটিএম কার্ড বা ডেবিট ক্রেডিট কার্ডগুলোকে আমরা কি বলি? প্লাস্টিক মানি বলি। তো আমরা সোয়াইপ করলাম, টাকা বেরিয়ে এলো, মানে আমার কাছে ক্যাশ না থাকলেও আমার কাছে যদি কার্ড থাকে, প্লাস্টিক মানি থাকে, সেখান থেকে আমি কোনো জিনিস কিনতে বেচতে পারছি। ঠিক আছে, বেচতে না, বেসিক্যালি কিনতেই পারছি। তো যাই হোক, কিনতে পারছি, তো শপিং করতে পারছি বা কোনো বিল পেমেন্ট করতে পারছি। তাহলে এখানে টাকা ওর মধ্যে ধরে নি সঞ্চিত রয়েছে, মানে ওই এটিএম কার্ড বা ওই ডেবিট কার্ডের মধ্যে বা ক্রেডিট কার্ডের মধ্যে কি রয়েছে? টাকাটা জমা রয়েছে। হয়তো আমরা আপাতভাবে দেখতে পাচ্ছি না, বাট ওর মধ্যে রয়েছে। তো একই রকম ভাবে এটিপি হচ্ছে কি না, এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়। কেন? কারণ এটিপির মধ্যে শক্তি সঞ্চিত থাকে। ধরো এটিপিকে যদি আমরা স্ট্র্যাপ ধরে নিই বা ডেবিট কার্ডের মতো কোনো স্ট্র্যাপ ধরে নিই থাকছে এটিপির মধ্যে, তাহলে এটিপি সোয়াইপ করলে আমরা টাকা পাবো না, কি পাবো? এনার্জি বা শক্তি পাবো। ঠিক, আচ্ছা এই এটিপির পুরো নাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটা কোথায় তৈরি হয়? মাইটোকন্ড্রিয়ায় এটিপি তৈরি হয় বা এটিপি সঞ্চিত থাকে, তৈরি হয় বলবো না, সঞ্চিত থাকে। তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়, এটা আমরা জানি। তো চলো এই G1 দশা যেখানে আমরা এটিপি, আরএনএ, অ্যামাইনো অ্যাসিড কি? প্রোটিনের সবচাইতে সরল উপাদান হলো অ্যামাইনো অ্যাসিড। মানে একটা গাঁদা ফুলের মালা যদি আমরা ধরে নিই, গাঁদা ফুলের মালার এক একটা ফুলকে এক একটা অ্যামাইনো অ্যাসিড, তাহলে পুরো ফুলের মালাটা হবে গিয়ে প্রোটিন। তাহলে অ্যামাইনো অ্যাসিড জোড়া লেগে লেগে কি তৈরি হয়? একটা প্রোটিন। গাঁদা ফুলের মালায় গাঁদা ফুল জোড়া লেগে লেগে তৈরি হয় একটা গাঁদা ফুল। তেমনি গাঁদা ফুলগুলোকে আমরা যদি অ্যামাইনো অ্যাসিড ধরি, তাহলে অ্যামাইনো অ্যাসিড জোড়া লেগে লেগে তৈরি হবে প্রোটিন। তাহলে প্রোটিনের সরল উপাদান হলো অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যামাইনো
অ্যামাইনো অ্যাসিড, এটিপি, আরএনএ, প্রোটিন, নিউক্লিওটাইড ইত্যাদির সংশ্লেষ হয়। এবার নিউক্লিওটাইড কি? নিউক্লিওটাইড থেকেই এসছে নিউক্লিওসাইড বা নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিডের মধ্যেই আবার দুটো ভাগ ডিএনএ, আরএনএ। ঠিক আছে, এই যেগুলো বৃহৎ অণু, এগুলো বৃহৎ অণু বা জটিল অণু, এগুলো সংশ্লেষ হচ্ছে জীবন দশায়। এবার তুমি বলবে কেন সংশ্লেষ হচ্ছে? কেন সংশ্লেষ হচ্ছে? কারণ যদি শক্তি না পায়, খাদ্য না পায়, তাহলে সে কোষ বিভাজন করবে কি করে? তাহলে কোষ বিভাজনের জন্য যেহেতু এগুলো ম্যান্ডেটারি, তাই এটা হচ্ছে। আচ্ছা, চলে আসবো এস দশা বা সংশ্লেষ দশা। দেখো এস দশা, এই পার্টটা না খুব ইম্পর্টেন্ট। ডিএনএ ডুপ্লিকেশন। ডিএনএ ডুপ্লিকেশন কোথায় হয় দেখবে। এই ডিএনএ ডুপ্লিকেশনটা কি? ডিএনএ ডুপ্লিকেশন হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন বা ডুপ্লিকেশন কথার মানে হলো দ্বিতত্বকরণ। দ্বিতত্বকরণ বা সহজ বাংলায় যদি বলি প্রতিলিপিকরণ। প্রতিলিপিকরণ মানে একটা জিনিস আপনা আপনি দুটো হয়ে যাওয়া, মানে সেম দেখতে। ঠিক আছে, একটা ডিএনএ থেকে দুটো হয়ে যাওয়া বা ডিএনএ সংশ্লেষ হওয়া বা তৈরি হওয়া, সেই প্রসেসটাকে আমরা বলছি ডুপ্লিকেশন বা দ্বিতত্বকরণ। ঠিক আছে, তাহলে ডিএনএ সংশ্লেষ হয় কিন্তু এস দশায়। পরীক্ষা এখান থেকে প্রচুর কোয়েশ্চেন দেয়, এমসিকিউ দেয় এই যে এই অংশটা থেকে, যে ডিএনএ ডুপ্লিকেশন বা ডিএনএ দ্বিতত্বকরণ কোন দশায় হয়, তখন তোমায় কিন্তু লিখতে হবে ইন্টারফেজের এস দশায়। আর যদি এমসিকিউতে এস দশা দিয়ে দেয় তো তাহলে অবশ্যই এস দশাকেই টিক দেবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো হিস্টোন সংশ্লেষ হয়, নিউক্লিয়াসের বৃদ্ধি হয়, ক্রোমোজোমের প্রতিলিপিকরণ হয়। ক্রোমোজোমেরও কিন্তু প্রতিলিপিকরণ হয়। আচ্ছা, এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা, প্রত্যেকটা এই যে কোষচক্রটা আমরা পড়ছি, কোষচক্রের এই যে জি1 দশায় কি কি হচ্ছে, এস দশায় কি কি হচ্ছে, জি2 দশায় কি কি হচ্ছে, এই প্রত্যেকটা টার্ম কিন্তু আমাদের মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? কারণ তোমাকে এরকম ভাবে কোয়েশ্চেন দিয়ে দিতে পারে, নিচের কোন বৈশিষ্ট্যটি এস দশার বৈশিষ্ট্য বা নিচের কোন বৈশিষ্ট্যটি জি2 এর বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, তো তখন তোমাকে সঠিক এমসিকিউটা টিক করতে হবে। আর যেহেতু আমরা জানি লাইফ সায়েন্স বা আমাদের বায়োলজি একটু তুলনামূলক অন্যান্য সাবজেক্টের তুলনায় একটু হলেও সহজ, একটু পড়লে একটু ভালো করে বুঝলে পারা যায়, তো তাই জন্য এই কোয়েশ্চেনটার কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশি থাকে। তাই বই কিন্তু সবসময় খুঁটিয়ে পড়বে। ঠিক আছে, কোনো সাজেশন, আমি বলবো কোনো সাজেশন মেনে চলো না। কারণ যদি মনে রাখবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা যে কোনো বোর্ডের পরীক্ষায় তুমি যদি 90 আপ মার্কস তুলতে চাও, তাহলে কিন্তু কোনো সাজেশন কাজে আসবে না। সাজেশন দিয়ে 60 পেতে পারবে, সাজেশন দিয়ে 90 কিন্তু আসবে না। তাই এই কথাটা মাথায় রেখে ভালো করে কিন্তু সমস্ত অংশটা খুঁটিয়ে পড়ো। ঠিক আছে, পুরো বইয়ের প্রত্যেকটা লাইন পড়বে, প্রত্যেকটা অংশ থেকে কিন্তু এমসিকিউ আসার সম্ভাবনা প্রবল। ঠিক, আচ্ছা তাহলে জি1 দশা আর এস দশা, এরপর আমরা দেখব কি জি2 দশা। জি2 দশা, এখানে আরএনএ আর প্রোটিন সংশ্লেষ হয়, তার মানে এই অংশে শুধুমাত্র আরএনএ আর প্রোটিন সংশ্লেষ হচ্ছে। কোন দশায়? না জি2 দশা। জি2 দশার আরেক নাম কি? গ্রোথ 2 দশা। তাহলে আমরা দেখতে পেলাম ইন্টারফেজের তিনটে দশা, একটা গ্রোথ 1 দশা বা জি1 দশা, একটা এস দশা বা সংশ্লেষ দশা, আর একটা জি2 দশা বা গ্রোথ 2 দশা। তিনটে দশায় কোথায় কি কাজ হচ্ছে সেটা আমরা দেখতে পেলাম। এটা পুরোটাকে নিয়ে হচ্ছে ইন্টারফেজ বা রেস্টিং ফেজ। ওকে, এটা কোষচক্রের সব থেকে বড় স্টেজ। এইটা হয়ে গেল। এইটা হওয়ার পর এইবার আমরা চলে আসবো মাইটোটিক ফেজ। মাইটোটিক ফেজ মানে কি? এক্ষুনি বললাম বিভাজন দশা, মানে এবার কোষ বিভাজন হবে। এবার এই মাইটোটিক ফেজকে আমরা চারটে ভাগে ভাগ করতে পারি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে কটা ভাগে ভাগ করতে পারছি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক, এই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই যে চারটে দশা, এই চারটে দশার মাধ্যমে কিন্তু শুধুমাত্র নিউক্লিয়াসের বিভাজন হয়। নিউক্লিয়াসের বিভাজন হয় মানে ক্যারিওকাইনেসিস হয়, মানে কোষ বিভাজনের দুটো দশা, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা সাইটোকাইনেসিস। তো এই ক্যারিওকাইনেসিস যে দশাটা, ক্যারিওকাইনেসিস দশাটা কি না, যেখানে নিউক্লিয়াস বিভাজন হচ্ছে বা নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে। তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলবো ক্যারিওকাইনেসিস। আর নিউক্লিয়াস বিভাজন হয় কোন দশার মাধ্যমে? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে ক্যারিওকাইনেসিসের চারটে দশা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক, আচ্ছা হয়ে গেল। তারপর দেখো চলে আসবো আমরা আরেকটা দশায়, যেটার নাম কি? সাইটোকাইনেসিস। কি দশা? নাম হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস কি না, যেখানে তোমার সাইটোকাইনেসিসে কি হচ্ছে না, সাইটোপ্লাজম বিভাজিত হচ্ছে, তাকে আমরা বলবো সাইটোকাইনেসিস। মানে কোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে গেছে দুটো ভাগে, এইবার সাইটোপ্লাজম বিভাজন হচ্ছে। তাহলে এই সাইটোপ্লাজম বিভাজনটাকে আমরা বলছি সাইটোকাইনেসিস। হলো সাইটোকাইনেসিস। তারপর দেখো একটা দশা আমরা দেখতে পাচ্ছি, যেটার নাম কি দশা? জি0 দশা।
G0 দশা বা গ্রোথ শূন্য দশা, কোন দশাটা? এই যে এই দশাটা হচ্ছে G0 দশা। এই G0 দশার মানে কি? এই G0 দশায় কারা থাকে? G0 দশায় থাকে হচ্ছে স্নায়ু কোষ, লোহিত রক্তকণিকা, আরবিসি লিখে দিলেও হতো, আর পেশি কোষ। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার G0 দশা। G0 দশা মানে যেখানে কোষ সম্পূর্ণভাবে রেস্টে থাকে, কোষ বিভাজন হয় না। মানে কোষ বিভাজন হয় না বলতে, ধরো কোনো কোষ এলো, কোষটার প্রথমে G1 হলো, G1 হওয়ার পর S দশা হলো, S দশা হওয়ার পর গ্রোথ 2 দশা হলো, তার রেস্ট নেওয়া হয়ে গেল, ইন্টারফেজ শেষ হয়ে গেল। এইবার প্রোফেজ হবে, মেটাফেজ হবে, অ্যানাফেজ হবে, টেলোফেজ হবে, হয়ে নিউক্লিয়াস বিভাজন হয়ে গেল, সাইটোকাইনেসিস হলো, মানে সাইটোপ্লাজমও বিভাজন হয়ে গেল। হয়ে যাওয়ার পর G0 দশায় সে কিছুক্ষণ মানে স্টে করে, কিছুক্ষণ স্থায়ীভাবে G0 দশায় থাকে, মানে রেস্ট নেয়। তারপর আবার প্রস্তুতি পর্ব শুরু হবে। এবার যে কোষের আর প্রস্তুতি পর্ব শুরুই হলো না, সে সারাক্ষণ মানে জন্মে থেকে মানুষ মৃত্যু অবধি সারাক্ষণ সেই কোষটা G0তেই রয়েছে, তাহলে তো তার মানে ইন্টারফেজও হচ্ছে না আর মাইটোটিক ফেজও হচ্ছে না। তাহলে এই ধরনের কোষগুলোকে আমরা বলবো কি কি? স্নায়ুকোষ, রক্তকণিকা, পেশিকোষ। তাই এরা কখনো বিভাজিত হয় না। একটা মানুষ জন্মায় যতগুলো স্নায়ুকোষ নিয়ে, মৃত্যুর সময়ও তার ততগুলো স্নায়ুকোষ থাকে। ঠিক, আচ্ছা, তো এইটা হয়ে গেল আমাদের কোষচক্র বা সেল সাইকেল। সেল সাইকেলের গঠন, অবশ্যই ছবি কিন্তু ইম্পর্টেন্ট। যখনই কোষচক্রের গঠন আসবে পরীক্ষায়, তখন কিন্তু অবশ্যই তোমার ছবি কিন্তু এঁকে দিতে হবে। চলে আসবো কোষচক্রের গুরুত্ব বা সিগনিফিকেন্সে। কোষচক্রের গুরুত্ব বা সিগনিফিকেন্স কি? কোষচক্রের নির্দিষ্ট কিছু চেক পয়েন্ট থাকে। কি কি চেক পয়েন্ট? একটা হচ্ছে G1, একটা হচ্ছে S, আর একটা হলো গিয়ে G2। G1, S, G2, আবার G0, এইরকম। আবার M ফেজ, M ফেজ মানে মাইটোটিক ফেজ, এরকম কিছু চেক পয়েন্ট থাকে। এবার কোনো কোষ যদি অনিয়ন্ত্রিত বিভাজিত হতে থাকে, চেক পয়েন্ট না মানে, তাহলে সেখানে কিন্তু টিউমার সৃষ্টি হয়, এবং সেটা ম্যালিগনেন্ট হলে সেখান থেকে ক্যান্সার তৈরি হয়ে যেতে পারে। ঠিক, তাহলে কোষচক্র কিন্তু একটা নিয়ম মেনে কাজ করে। কোষচক্রের চেক পয়েন্টগুলো ঠিকভাবে না কাজ করলে বা অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হলে, তাহলে কিন্তু আমরা সেখানে দেখতে পাবো অন্যরকম কিছু। ঠিক আছে, কোষচক্রের গুরুত্বটা পড়বে। কোষচক্র খুব ইম্পর্টেন্ট। কোষচক্র ঠিকঠাকভাবে না হলে প্রবলেম হয়। তো কোষচক্র খুবই 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 ইম্পর্টেন্ট তোমাদের সিলেবাসের জন্য। আচ্ছা, এবার চলে আসবো আমরা মাইটোটিক ফেজ। ডিটেলসে পড়বো। কোনটার মাইটোটিক ফেজ? মাইটোসিস কোষ বিভাজনের বিভাজন দশা। মাইটোসিস কোষ বিভাজনের বিভাজন দশাটা আমরা আজকে পড়বো। আর মিওসিস কোষ বিভাজনের বিভাজন দশা আমরা নেক্সট ভিডিওতে পড়বো। আজকে আমরা মাইটোসিস অবধি কভার করবো। তো দেখো, মাইটোসিস কোষ বিভাজনের যে বিভাজন দশা, সেটা যে পড়বো, সেটা কিছু ভাগে বিভক্ত বললাম। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো এই হচ্ছে প্রোফেজ, এটা হচ্ছে মেটাফেজ, এটা হচ্ছে অ্যানাফেজ, এটা হচ্ছে টেলোফেজ। তো পরীক্ষায় তোমাদের কোনটা বেশি আসে? সব থেকে বেশি আসে মেটাফেজ, কিন্তু রিসেন্টলি অ্যানাফেজটাও দেয়। ঠিক আছে, অ্যানাফেজটাও দেয়। ছবিগুলো কিন্তু প্র্যাকটিস করবে অবশ্যই। এই দুটোর ছবি প্র্যাকটিস করবে। প্রোফেজ, টেলোফেজের ছবি প্র্যাকটিস করার দরকার নেই, তবে বেশি ইম্পর্টেন্ট কিন্তু মেটাফেজ। ঠিক আছে, তো চলো এখান থেকে আমরা কিভাবে এটা হচ্ছে দেখবো। তো প্রোফেজ প্রথমে কি হবে না, নিউক্লিয়াস বিভাজন, কিন্তু এটা কিন্তু সাইটোপ্লাজম বিভাজন না। নিউক্লিয়াসটা কিভাবে বিভাজিত হবে? নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি কি রয়েছে, নিউক্লিয় জালিকা। এবার নিউক্লিয় জালিকা থেকে কি তৈরি হয়? ক্রোমোসোম তৈরি হয়। তাহলে প্রথমে ক্রোমোসোম, প্রোফেজ কিন্তু সবচাইতে দীর্ঘস্থায়ী দশা। মনে রাখবে, এই যে সবকটা দশা আছে না, এই সবকটা দশার মধ্যে প্রোফেজ কিন্তু দীর্ঘস্থায়ী, মানে সব থেকে বড় দশা। প্রোফেজ দশার মধ্যে এই যে এইগুলো, মানে এই যে ক্রোম্যাটিডগুলো কি হয়, ছোট ও মোটা হতে থাকে, ছোট ও মোটা হতে থাকে। আবার এই দশাতেই এই ছোট ও মোটা হওয়া ক্রোমোসোমগুলোর জল বিয়োজন ঘটে। জল বিয়োজন ঘটে মানে জল ভাঙতে থাকে। জল ভেঙে এরা আবার সরু পেঁচানো কুণ্ডলীর মতো হয়, সরু পেঁচানো কুণ্ডলীর মতো হয়। এই কুণ্ডলীগুলোকে আমরা বলবো কি? এই কুণ্ডলীগুলোকে আমরা বলবো, এখানটা লিখছি, প্লেকটোনমিক কুণ্ডলী। প্লেকটোনমিক কুণ্ডলী, প্লেকটোনমিক কুণ্ডলী। আর এই যে কুণ্ডলী পাকাচ্ছে, এই যে কুণ্ডলী পাকানোর প্রসেস, এই প্রসেসটাকে আমরা বলবো কি? স্পাইরিলাইজেশন। এই প্রসেসটাকে আমরা বলবো স্পাইরিলাইজেশন। ঠিক আছে, তাহলে প্রোফেজ হলো দীর্ঘস্থায়ী দশা,
প্রফেজ হলো দীর্ঘস্থায়ী দশা। এখানে কি হচ্ছে, ক্রোমোজোমগুলো সুস্পষ্ট হচ্ছে, হয়ে জল বিয়োজন ঘটাচ্ছে ছোট মোটা হতে থেকে। তারপর আবার কি হচ্ছে না, তারপর আবার এগুলো জল বিয়োজন ঘটিয়ে সরু এবং লম্বা হচ্ছে। এবার এই সরু ও লম্বা হওয়ার পর কি হচ্ছে, নিজেরা পেঁচিয়ে যাচ্ছে। এই পেঁচানোর প্রসেসটাকে আমরা বলছি স্পাইরালাইজেশন, আর এই পেঁচানো কুণ্ডলীটাকে আমরা বলছি প্লেকটোনমিক কুণ্ডলী। ঠিক আছে, তো এইটা পড়বে, এটা প্রফেজ দশা। প্রফেজে কিন্তু বেমতন্তু গঠনের প্রথম ধাপ শুরু হয়। প্রফেজে যে বেমতন্তু গঠন হয়ে গেল, বেমতন্তু কি, এই যে দেখো, এই যে এইখান থেকে এই যে অংশটা, এই যে স্ট্রাকচারটা, এটাকে আমরা বলছি বেমতন্তু। এই বেমতন্তু গঠন হয়ে গেল। বেমতন্তু কার মাধ্যমে গঠন হয়, কোষ বিভাজন হয়, কিন্তু পুরোপুরিভাবে দায়ী যদি কোনো কোষাঙ্গাণু আমরা বলি তাহলে সেটা হবে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের দুটো অংশ, একটা সেন্ট্রিওল আর একটা সেন্ট্রোস্ফিয়ার। ঠিক আছে, তো এখানে সেন্ট্রিওল কোনটা, সেন্ট্রোমিয়ার কোনটা, এই যে গোল, ধরো এই যে গোল অংশটা, এর উপরে এই যে ক্রোমোজোম এরকম ভাবে থাকে, তাহলে এই মাঝখানের অংশটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, আর এই অংশগুলোকে আমরা বলবো ক্রোমোজোমের বাহু। এগুলো হবে ক্রোমোজোমের বাহু, আর এই মাঝখানের অংশটাকে আমরা বলবো সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, আচ্ছা, এই মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো কি হয়, বিষুব অঞ্চলে অবস্থান করে। বিষুব অঞ্চল বলতে পৃথিবীতে আমরা জানি, পৃথিবীকে যদি একটা গোল শেপ ধরে নিই তাহলে পৃথিবীর মাঝখান দিয়ে যে রেখাটা গেছে সেটাকে আমরা বলি নিরক্ষরেখা বা বিষুব রেখা। তাহলে এই যে বেমতন্তুটা, এটাকে তুমি যদি একটা গোল স্ট্রাকচার ধরে নাও তাহলে মাঝখানে থাকবে কি, বিষুব রেখা। আর ক্রোমোজোমগুলো ঠিক এই রকম অঞ্চলেই, মানে বিষুব অঞ্চলে অবস্থান করে। কোন দশায়, মেটাফেজ দশায়। মেটাফেজ দশায় আমরা দু ধরনের রশ্মি দেখতে পাবো। একটা হচ্ছে অবিচ্ছিন্ন তন্তু, এই যে দেখো, এটা হচ্ছে অবিচ্ছিন্ন তন্তু, অবিচ্ছিন্ন তন্তু, আর আরেকটা হচ্ছে ক্রোমোজোমাল তন্তু। ঠিক এইগুলোকে বলবো ক্রোমোজোমাল তন্তু, ক্রোমোজোমাল তন্তু। ঠিক আছে, এই যে যেগুলো স্ট্রেট লাইন সেগুলো ক্রোমোজোমাল তন্তু, আর যেগুলো ডটেড লাইন সেগুলোকে আমরা বলবো অবিচ্ছিন্ন তন্তু। আর মাঝখানে, এই দুটোর মাঝখানে যে ফাঁক, এই ফাঁকটাকে আমরা বলবো ইন্টারজোনাল স্পেস বা ইন্টারজোনাল অঞ্চল। ঠিক আছে, আর এখানে মনে রাখবে যে ক্রোমোজোমাল তন্তু বা স্ট্রেট লাইন সেগুলোর মধ্যেই কিন্তু ক্রোমোজোম রয়েছে। ক্রোমোজোম কিন্তু অবিচ্ছিন্ন তন্তুতে থাকবে না। ক্রোমোজোম সবসময় কোথায় থাকবে, ক্রোমোজোম সবসময় বিচ্ছিন্ন তন্তু বা ক্রোমোজোমাল তন্তু সেখানেই অবস্থান করবে। এটা হচ্ছে মেটাফেজ দশা। এই মেটাফেজ দশায় এই যে বেম গঠন হয়, উদ্ভিদ কোষে বেম গঠনে কে সহায়তা করে, মনে রাখবে উদ্ভিদ কোষে বেমতন্তু গঠনে সহায়তা করে মাইক্রোটিবিউল। এটা পরীক্ষায় খুব শর্ট কোশ্চেন দেয় যে উদ্ভিদ কোষে বেমতন্তু গঠনে কে সহায়তা করে, মাইক্রোটিবিউল। ঠিক, আর প্রাণী কোষে বেমতন্তু গঠনে কে সহায়তা করে, প্রাণী কোষে বেমতন্তু গঠনে সহায়তা করে হচ্ছে অ্যাস্ট্রাল রশ্মি। প্রাণী কোষে বেমতন্তু গঠনে সহায়তা করে অ্যাস্ট্রাল রশ্মি, আর উদ্ভিদ কোষে বেমতন্তু গঠনে সহায়তা করে হচ্ছে তোমার মাইক্রোটিবিউল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেক বইতে সেন্ট্রিওল লেখা আছে, সেন্ট্রিওল লিখলেও কিন্তু অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা, মানে অ্যাস্ট্রাল রশ্মির ক্ষেত্রে, উদ্ভিদ কোষে কিন্তু না, কারণ উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না। ঠিক আছে, কারণ এই কোষাঙ্গাণুটাই উদ্ভিদ কোষে অবর্তমান। তো এটা হয়ে গেল তোমার মেটাফেজ। তাহলে আমরা দেখলাম কি প্রফেজ, প্রফেজের পর দেখলাম মেটাফেজ, মেটাফেজের পর চলে আসবো অ্যানাফেজ। অ্যানাফেজে আবার কি হয় দেখো, অ্যানাফেজে আমরা দেখতে পাবো অ্যানাফেজীয় চলন। অ্যানাফেজীয় চলন কাকে বলবো, অ্যানাফেজীয় চলন হচ্ছে, দেখো সেন্ট্রোমিয়ার অঞ্চল থেকে, ঠিক দেখো সেন্ট্রোমিয়ার অঞ্চল থেকে ক্রোমোজোমগুলো কি হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে বা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এবার এই যে ক্রোমোজোমগুলো কেটে যাচ্ছে বা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে একটা পার্ট উপর দিকে, একটা পার্ট নিচের দিকে, ক্রোমোজোমের একটা পার্ট নিচের দিকে আর একটা পার্ট উপরের দিকে এগিয়ে যাচ্ছে। এইভাবে চলনকে, মানে ক্রোমোজোমের এই উপরের দিকে আর নিচের দিকে আসা, এই ঘটনাটাকে আমরা কি বলছি, এই ঘটনাটাকে আমরা বলবো অ্যানাফেজীয় চলন। অ্যানাফেজীয় চলন তাহলে কাকে বলবে না, সেন্ট্রোমিয়ার অঞ্চল থেকে ক্রোমোজোমের দুটো ভাগে ভাগ হয়ে যাওয়া, এবং ভাগ হয়ে যাওয়ার ফলে একটা অংশ উপরের দিকে যাওয়া আর একটা অংশ নিচের দিকে আসা, এই যে চলন, এটাকে আমরা বলবো অ্যানাফেজীয় চলন। এবার এই যে অ্যানাফেজীয় চলন হবে, ঠিক এর পরের ধাপই আসবে হচ্ছে তোমার টেলোফেজ। টেলোফেজ দশায় আমরা কি দেখতে পাবো, টেলোফেজ দশায় দেখো ভালো করে যে দুটো নিউক্লিয়াস গঠন হয়ে গেছে, অলরেডি দুটো নিউক্লিয়াস গঠন হয়ে গেছে। এই নিউক্লিয়াস গুলোকে আমরা কি বলবো, অপত্য নিউক্লিয়াস, অপত্য নিউক্লিয়াস, অপত্য নিউক্লিয়াস বলবো। ঠিক আছে, তাহলে কারণ আমরা জানি যে নিউক্লিয়াসটা জনন করছে তাকে আমরা বলবো জন্মিত্র নিউক্লিয়াস, আর জননের ফলে যে দুটো অপত্য আসছে তাদের, মানে দুটো স্ট্রাকচার আসছে, সেই স্ট্রাকচার দুটোকে আমরা বলছি
অপত্য নিউক্লিয়াস, এই যে হচ্ছে অপত্য নিউক্লিয়াস, আর যে নিউক্লিয়াসটা জনন করছিল সেটা হচ্ছে জন্মিত্রী নিউক্লিয়াস। তাহলে দেখো এখানে দুটো নিউক্লিয়াস কিন্তু ভাগ হয়ে গেছে, কি হচ্ছে না ক্রোমোজোম গুলো এক প্রান্তে চলে গেছে, নিউক্লিওলাস আলাদা হয়ে গেছে, হয়ে গিয়ে দুটো আলাদা নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে। এই গঠনটা কিন্তু আমরা টেলোফেজ বলতে পারি। আচ্ছা, এটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস তৈরি হয় যেটাকে বলা হয় কোষপাত বা সেল প্লেট। কোষপাত বা সেল প্লেট গঠন হয় কেন? কারণ উদ্ভিদ কোষে কি থাকে? উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, কোষ প্রাচীরকেও আলাদা করতে হবে, তার জন্য উদ্ভিদ কোষের টেলোফেজ দশায় কিন্তু কোষপাত বা সেল প্লেট গঠন হয়। ঠিক আছে, এই যে দুটো ভাগে দেখো দুটো নিউক্লিয়াস আমরা পেয়ে গেছি। এইবার আমাদের হবে কি সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলবো সাইটোকাইনেসিস, যেটা খুবই ইজি। ক্যারিওকাইনেসিসটা আমরা যদি বুঝতে পারি, ক্যারিওকাইনেসিসটা ভালো করে করতে হবে। কি কি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ থেকে আমরা পড়বো প্লেকটোনমিক কুণ্ডলী কাকে বলে, বেম তন্তু কোন দশায় গঠিত হয়, স্পাইরালাইজেশন কি, কোনটা সবচাইতে দীর্ঘস্থায়ী দশা, এগুলো প্রোফেজের ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। মেটাফেজে আমাদের ছবি পড়তে হবে, মেটাফেজ দশা পুরোটাই ভালো করে পড়তে হবে, কারণ মেটাফেজ দশা টিকা হিসাবেও দেয়। ঠিক আছে, এছাড়াও শর্ট কোশ্চেনের জন্য ইন্টারজোনাল তন্তু কি, অবিচ্ছিন্ন তন্তু কি, ক্রোমোজোমীয় তন্তু কি, ক্রোমোজোমগুলো মেটাফেজ দশায় কোথায় অবস্থান করে, উদ্ভিদ কোষে কে বেমতন্তু গঠন করে, প্রাণী কোষে কে বেমতন্তু গঠন করে, এইগুলো কিন্তু আমরা সব অ্যান্সারগুলো মেটাফেজে পাবো। তাই মেটাফেজটা আমাদের ভালো করে পড়তে হবে। অ্যানাফেজ থেকে আমরা পড়বো অ্যানাফেজীয় চলন কাকে বলে। অ্যানাফেজীয় চলন পড়ার পর আমরা চলে আসবো টেলোফেজ, যেখানে আমরা দেখতে পাবো নিউক্লিয়াসটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, কারণ টেলোফেজ হচ্ছে ক্যারিওকাইনেসিসের লাস্ট স্টেজ হয়ে গেল। তারপর চলে এলাম আমরা সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিসে দেখো দুটো নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি, যে দুটো নিউক্লিয়াস, আর এইটা পুরোটা হচ্ছে তোমার সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমটা আস্তে আস্তে এরকম ভাঁজ হচ্ছে, এরকম আস্তে আস্তে ভাঁজ হচ্ছে, ভাঁজ হয়ে একদম ভিতরে ঢুকে গেছে, ঢুকে গিয়ে এবার দেখো দুটো আলাদা হয়ে গেছে। তাহলে এই দুটোকে আমরা দেখতে পাচ্ছি অপত্য, এটা ছিল জন্মিত্রী, এখানে এটা হয়ে গেল অপত্য। এই প্রসেসটাকে আমরা বলছি সাইটোকাইনেসিস। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের মাইটোসিস কোষ বিভাজন কিন্তু হয়। মাইটোসিস কোষ বিভাজন যদি বলে পরীক্ষায় 2 মার্কসের কোশ্চেনে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসে যে মাইটোসিসের তাৎপর্য লেখো, 2 মার্কসে আসে মাইটোসিসের তাৎপর্য লেখো। মাইটোসিসের তাৎপর্য, মাইটোসিসের সিগনিফিকেন্স, মাইটোসিসের ইম্পর্টেন্স, মাইটোসিসের প্রয়োজনীয়তা একই কোশ্চেন কিন্তু। ঠিক আছে, সিগনিফিকেন্স যদি বলে 4টে দেখতে পাবো, একটা বৃদ্ধি, একটা পুনরুৎপাদন, ক্ষয়পূরণ, প্রজনন। কি কি? বৃদ্ধি, পুনরুৎপাদন, ক্ষয়পূরণ, প্রজনন। তোমাকে 2 মার্কসে এলে আমি সাজেস্ট করবো 4টেই লেখো, আর শুধু লিখে ছেড়ে দেবে না, হেডিংগুলো ভিতরগুলোও কিন্তু একটু একটু হলেও লিখবে। ঠিক আছে, তাহলে মার্কসটা ভালো পাবে। এবার দেখো প্রথমে আমরা পড়বো বৃদ্ধি। বৃদ্ধি কিভাবে, ডিটেলসটা তো আমাদের বুঝতে হবে, শুধু পড়ে নিলে হবে না। তাহলে বৃদ্ধি আমাদের কিভাবে মাইটোসিসে সহায়তা করছে? দেখো একটা বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তখন সে ভ্রূণ, তখন আগে আমরা বাচ্চা কিছুতেই বলবো না। যখন একটা এন নাম্বার অফ স্পার্ম মানে শুক্রাণু এন নাম্বার অফ ওভামের সঙ্গে মিলন হলো, মিলন হওয়ার পর কি তৈরি হয়? 2n বা ডিপ্লয়েড সেল, যেটাকে আমরা বলি জাইগোট। এবার এই জাইগোট মাতৃগর্ভের মধ্যে আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হবে, যেটাকে আমরা বলি ভ্রূণের বৃদ্ধি দশা। এবার এই ভ্রূণের বৃদ্ধি কোন সেল ডিভিশনের মাধ্যমে হবে? মাইটোসিস সেল ডিভিশন। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ভ্রূণের বৃদ্ধি হবে, কারণ মাইটোসিস না হলে বৃদ্ধি হয় না। আমরা যখন জন্মাই ছোট থাকি, সবাই ছোট থাকি, কিন্তু আস্তে আস্তে কি হয়? আমরা বড় হই, তুমি আমি হই। তাহলে এই যে তুমি আমি হচ্ছি ছোট থেকে, তাহলে এই প্রসেসটা কি? বৃদ্ধি। আর এই বৃদ্ধির জন্য কি দরকার? বাইরে থেকে তো শুধু বৃদ্ধি হলে হবে না, বাইরে থেকে বৃদ্ধিটা হচ্ছে কেন? ভিতরে কোষগুলো সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, সংখ্যায় বাড়ছে, তার জন্য। আর এইটার জন্য দায়ীকে মাইটোসিস। ঠিক, তারপর চলে আসবো পুনরুৎপাদন বা রিজেনারেশন। পুনরুৎপাদন বা রিজেনারেশন যেমন আমরা টিকটিকির লেজে দেখতে পাবো, একটা লেজ কেটে গেলে সেখানে আবার একটা লেজ গজিয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে কোনো একটা নির্দিষ্ট স্পেসিফিক অঙ্গ যদি কেটে যায় বা স্পেসিফিক অঙ্গ বাদ যায়, সেখানে নতুন করে আরেকটা জিনিস তৈরি হয়ে যাওয়াকে আমরা বলি পুনরুৎপাদন। তারা মাছ বা স্টার ফিশের বাহুর ক্ষেত্রেও আমরা এটা দেখতে পাবো। তাহলে এইটা প্রসেসটা হচ্ছে রিজেনারেশন। এটা একটা অযৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশনেরও প্রসেস আমরা জানি। আর এই প্রসেসটা করে কে? মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের জন্যই কিন্তু পুনরুৎপাদন হয়। তারপর আমরা দেখতে পাবো ক্ষয়পূরণ বা কি? ধরো কোনো জায়গায় তোমার কোনো অংশ কোষ কেটে গেল, হাত বা পা কেটে গেল, এবার কেটে গেলে সেই অংশের সেল
বা কোষগুলো ক্ষতিগ্রস্ত হলো। এবার এই ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেই অংশটা তো আবার আপনা আপনি ঠিক হয়ে যায়, কিন্তু ঠিক হয়ে গেলেও আমাদের কি ক্রোমোজোম নাম্বার চেঞ্জ হয়ে যায় না? মানুষের 46টা ক্রোমোজোম 46টাই থাকে, কেটে বাদ হয়ে কোনো জায়গায় কেটে গেলেও, কোষ যদি কেটেও যায় তাও কিন্তু 46 45 হয়ে যায় না, বা কোনো সময় ঠিক হয়ে গেলে বা রিপেয়ার হয়ে গেলেও 47 হয়ে যায় না। ঠিক আছে, তাহলে এই যে ক্ষয়পূরণে ক্রোমোজোম নাম্বারকে স্টেবল রাখতে সহায়তা করে কিন্তু মাইটোসিস কোষ বিভাজন। এছাড়াও প্রজনন তো আমরা জানি যে জনন কিভাবে, যে পড়লাম জাইগোটের ফলে বৃদ্ধি, সেটাতেও সহায়তা করছে মাইটোসিস কোষ বিভাজন। তাহলে এটা মাইটোসিসের তাৎপর্য, এটা পড়বে। আচ্ছা, আজকে তাহলে আমরা কি কি পড়লাম? কোষচক্র পড়লাম, কোষচক্রের তাৎপর্য পড়লাম, ভিতরের স্টেজগুলো ভালো করে পড়বো, ইন্টারফেজ কি, মাইটোটিক ফেজ কি সেগুলো দেখবো, ক্যারিওকাইনেসিস কি, সাইটোকাইনেসিস কি সেটা দেখলাম, ক্যারিওকাইনেসিসের ভাগগুলো পড়লাম, আর মাইটোসিসের তাৎপর্য পড়লাম। এর মধ্যে দিয়ে আমাদের মাইটোসিস কিন্তু কভার হয়ে গেল। এরপর নেক্সট ভিডিওয়ে আমরা কি করব? মিওসিস দেখব। আর মিওসিস কিন্তু মাইটোসিসের থেকেও মোস্ট ইম্পর্টেন্ট। মিওসিসে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। ইন্টারেস্টিং ভিডিও হবে, দেখতেও তোমাদের ভালো লাগবে, আশা করি বুঝতেও পারবে, এবং মিওসিস থেকে কিন্তু অনেক কোয়েশ্চেনও আসে। আচ্ছা, এখানে লাস্ট একটা জিনিস বলে দেওয়ার আছে যেটা বলা হয়নি, সেটা হলো একটা কোষ দেখতে পাচ্ছ, এই কোষের মধ্যে যদি সাইটোকাইনেসিস না হয় তাহলে কি হয়ে যাবে? নিউক্লিয়াস দুটো হয়েছে, ধরো এটাও আবার ভাঙবে, ভেঙে আরো দুটো হয়ে যাবে, এটাও আবার ভাঙবে, আরো দুটো হয়ে যাবে, তার মানে একটা কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস হয়ে যাবে, তাই তো? সাইটোকাইনেসিস না হলে একটা কোষের মধ্যে অনেক নিউক্লিয়াস হয়ে যাবে। এটা যদি উদ্ভিদ কোষ হতো তাহলে এই ধরনের কোষকে আমরা বলতাম সিনোসাইট। আর যদি এটা প্রাণী কোষ হয় তাহলে এটাকে আমরা বলবো সিনসাইটিয়াম। তো পরীক্ষা এটা কোয়েশ্চেন আসে, সিনোসাইট কি আর সিনসাইটিয়াম কি। আশা করি আজকের ভিডিওটা বুঝতে পেরেছো, কোথাও কোনো অসুবিধা হয়নি। যদি কোথাও অসুবিধা হয় তাহলে পজ করে অবশ্যই আবার সেই অংশটা বুঝে নিও। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।